আসলে আমাদের জাতিটা কিন্তু একটা গোল্ডফিশ মেমোরি জাতি। আমরা কিভাবে একটা ঘটনাকে এইভাবে করে একেবারে টোটালি ভুলে গিয়ে আরেকটা ঘটনার পিছনে যাই। আমাদের কি আসলে বিবেক, বুদ্ধি, আমাদের স্বাভাবিক যে আমাদের যে এ বোধ বোধ ক্ষমতা এটাও কি আমরা হারিয়ে ফেলেছি? এই যে একেকটা করে ইস্যু এই ডিজিএফ এর তত্ত্বাবধানে ছাড়ে, সেটা নিয়ে কয়েকদিন মাতামাতি হয় এবং তারপরে যখন একটা নতুন ইস্যু আসে, সত্যি, সত্যি একটা ঘটনা হয়, সেটার জন্য যখন প্রতিবাদ মানুষের মধ্যে বিক্ষোভ দেখা দেয়, সেটাকে ডাউন করার জন্য নতুন একটা ইস্যু ছেড়ে দেওয়া হয়। সে কোন অন্যায়কে এভাবে ভুলে যাবেন না। এটা আমাদের জাতির উপরে অন্যায়, আমাদের মানুষের উপরে অন্যায়, মুসলিম জনগোষ্ঠীর উপরে অন্যায়, ইসলামের উপরে আঘাত, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। কোন কিছুই অন্য কোন ইস্যু দিয়ে যেন ঘটনা ঢেকে হবে দেয়া না এবং যায়। দিনব্যাপী আপনি পুলিশ থেকে শুরু করে তাদেরকে অবরুদ্ধ করে আপনি এই ঘটনাটা একটা লোককে পিটিয়ে মেরে ফেললেন এবং একটা বিরাট একটা ঘটনা কিন্তু কিছুই তার আমরা প্রকাশ পেলাম না। পত্রিকাগুলোতেও সেভাবে আসলো না। ২-১ টার মিডিয়া ছাড়া। আর যখন মানুষ জেনে গেল, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াতে এটা বেশি আলোড়ন সৃষ্টি হয়েছে। যখন বলা হচ্ছে বিনা দোষে বা বিনা অপরাধে ২ ভাইকে পিটিয়ে মারা হলো। তারা ওখানে নির্মাণ শ্রমিক। তখন এটা নিয়ে মানুষের প্রতিবাদ শুরু হয়েছিল। সেটা আজকে দেখলাম যে একটা জেলা প্রশাসনের যেই তদন্ত কমিটি, বাংলাদেশে তো তদন্ত কমিটিগুলি কোনদিন প্রকাশ হয় না। তো এটা দেখলাম যে ১ মাসের মাথায় প্রকাশ হলো এবং সেখানে ডাইরেক্টলি ক্লিয়ারলি ইন্ডিকেট করা হলো যে এই ২ ভাইয়ের সেই আগুন লাগার যে কথা যে মন্দিরের মূর্তিতে তাদের প্রতিমাতে আগুন দেয়ার কারণে তাদের বিক্ষুব্ধ হিন্দুরা তাদেরকে হত্যা করেছে বা বিক্ষুব্ধ জনগণ। সেটা সেখানে নাকি আগুন লাগানোর প্রমাণ পাওয়া যায়নি। এটা তো আগে যখন হওয়ার পরেই প্রত্যক্ষদর্শী কিছু লোক কিন্তু তখনই বলেছে যে আগুন লাগানোর কোনো প্রশ্নই আসে না। মন্দিরে এই ২ ভাই যায়ওনি। সেখানে তারা সন্ধ্যার সময় যে পূজায়, সে পূজাতে তারা ওই দিয়াবাতি জ্বালায় ছোট্ট, ছোট্ট প্রদীপের মতো সলতে দিয়ে। সেখান থেকে আগুন লাগতে পারে। কারণ যেহেতু সরস্বতী ইয়েটার আপনার প্রতিমার শাড়ি পরা ছিল। শাড়ির হয়তো কোনো কর্নার বা কোনো কিছুতে কাপড় আগুন লাগতে পারে। তারা ধারণা করেছে। তবে সেটার অজুহাতে এভাবে করে একেবারে পরিকল্পিতভাবে বাংলাদেশের মাটিতে হতে পারে হিন্দু অধ্যুষিত অঞ্চল, হতে পারে মুসলিম অধ্যুষিত অঞ্চলে কি হিন্দুদের এভাবে মারা হবে? মারাকে আমরা সে মেনে নেব? নেব না। এইটার অবশ্যই, অবশ্যই বাংলাদেশের মানুষের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছে, এইটা সহজে মুছে যাবে না। যতই দিয়ে বিভিন্ন নতুন, নতুন ইস্যু সৃষ্টি করে এই জিনিসগুলোকে আপনার মানুষ থেকে ভুলিয়ে দেওয়া। আর সত্যি কথা মনির ভাই, আসলে দুঃখজনক কথা আজকে বলতে বাধ্য হই। আমাদের জাতিটা আমাদের জাতিটা কিন্তু একটা গোল্ডফিশ মেমোরি জাতি। আমরা কিভাবে একটা ঘটনাকে এইভাবে করে একেবারে টোটালি ভুলে গিয়ে আরেকটা ঘটনার পিছনে যাই। আমাদের কি আসলে বিবেক, বুদ্ধি, আমাদের স্বাভাবিক যে আমাদের যে এ বোধ বোধ ক্ষমতা এটাও কি আমরা হারিয়ে ফেলেছি? এই যে একেকটা করে ইস্যু এই ডিজিএফ এর তত্ত্বাবধানে ছাড়ে, সেটা নিয়ে কয়েকদিন মাতামাতি হয় এবং তারপরে যখন একটা নতুন ইস্যু আসে, সত্যি, সত্যি একটা ঘটনা হয়, সেটার জন্য যখন প্রতিবাদ মানুষের মধ্যে বিক্ষোভ দেখা দেয়, সেটাকে ডাউন করার জন্য নতুন একটা ইস্যু ছেড়ে দেওয়া হয়। সেটা হতে পারে ওই মিল্টন সমাদ্দার, সেটা হতে পারে ওই যে অমুক জায়গাতে কুকুরের ৪ বাচ্চা হয়েছে, অমুক জায়গাতে ছাগলের ৩ মাথা, বা পরিমণির আরেকটা মেয়ে হয়েছে। এইসব নিউজ দিয়ে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়। আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? এটা তো আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে। কেন আমরা আজকে একেকটা নিউজকে পেলেই আগের নিউজটাকে ভুলে যাই এবং সেটা নিয়ে এখন আলাপ করি না। যে নিউজ হোক, এমনকি একেবারে বাংলাদেশের খুব স্পর্শকাতর কোনো ঘটনা যদি হয়, সেটাও আমরা নিমেষে ভুলে যাই। এই কারণেই আজকে এই আমাদের শাসক গোষ্ঠী, বিনা ভোটের শাসক গোষ্ঠী, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা, আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা, তারা এই সুযোগগুলো নেয়। মানুষকে খুব সহজেই নতুন কোনো কিছু খাওয়ানো যায়। যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই তাদের হাত আছে, তারাই কন্ট্রোল করে। মেইন চাবিগুলি তাদের কাছে। কোন ফিডটা সামনে যাবে, কোন ফিডটা দেখানো হবে, কোন ফিডটা নিচে থাকবে, কোন ফিডটা রেস্ট্রিক্টেড থাকবে, তারা ডিসাইড করে। সেজন্য তারা যেকোনো সময় যেকোনো নিউজকে সামনে নিয়ে আসতে পারে এবং মানুষ সেটা লুফে নেয়, এটা নিয়ে আলোচনা করে, এটা নিয়ে কথা বলে। এইটা আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আমি এই ঘটনাগুলোর তীব্র প্রতিবাদ করি। আমরা কিন্তু ভুলে যাই না। আমরা প্রতিটি জিনিসের নোট রাখি এবং এটাকে ফলো আপ করি এবং বলতেই থাকবো যতক্ষণ পর্যন্ত এটা কিছু না হবে। আমরা বেঁচে থাকবো,
আমরা বলতেই থাকবো, আপনিও বলতে থাকবেন, আমরাও বলতে থাকবো। আমরা জনগণকে অনুরোধ করব, কোন অন্যায়কে এভাবে ভুলে যাবেন না। এটা আমাদের জাতির উপরে অন্যায়, আমাদের মানুষের উপরে অন্যায়, মুসলিম জনগোষ্ঠীর উপরে অন্যায়, ইসলামের উপরে আঘাত, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। কোনো কিছুই অন্য কোনো ইস্যু দিয়ে যেন ঢেকে দেয়া না যায়। এটা আমরা সচেষ্ট থাকতে হবে, আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মারুফ রাজু। আমি আসামিদের বিষয়টা নিয়ে একটু যদি আপনি মতামত দেন। এখন পর্যন্ত প্রধান 2 আসামি গ্রেফতার হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদেরকে যেন ধরিয়ে দেওয়া হয়। পুরস্কার ঘোষণার পর এখন পর্যন্ত আসামিরা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, বা আসামিরা কোথায় রয়েছে এখন পর্যন্ত সেই বিষয়টা আমরা জানতে পারছি না, যদি একটু বলেন জনাব মারুফ রাজু। বাংলাদেশে কোনো আসামি যেটা সরকার চায় না, তারা কি গ্রেফতার হয়? সরকার তো তাদেরকে খুঁজে পায় না কখনোই। সরকার ওখানে বসে থেকে কানাডাতে আমি কি করি, কোথায় যাই, কার সাথে মিশি তারা জানে। তাদের নেটওয়ার্ক আছে এটুকু পর্যন্ত। আর বাংলাদেশে আপনারা যারা বিভিন্ন জায়গাতে আছেন বা বাংলাদেশে যারা ভ্রমণ করতে যায়, তাদের কিন্তু সবকিছু তারা জানে। কারণ তারা যদি কোনো সরকার বিরোধী কর্মকাণ্ড করে, লেখালেখি করে, তাদের কিন্তু একটা মহা একটা অপরাধ হয়ে যায়। কিন্তু যাদেরকে ধরা দরকার, তাদেরকে ধরতে পারে না। আমরা ভালো করেই জানি যে এই ২ লোক, এই মেম্বার এবং এই যে চেয়ারম্যান, তাদেরকে সাথে সাথেই আমার মনে হয় উইদিন 6 আওয়ার্স অর 10 আওয়ার্স তাদেরকে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ভারতের বর্ডারের পাশেই এলাকাটা। এখানে এলাকায় অধ্যুষিত, হিন্দু অধ্যুষিত। তাদেরকে ভারতের নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি তাদেরকে হয়তো মেরেও ফেলা হতে পারে। আমি মনে করি। র এবং ডিজিএফআই এত ভয়ংকর। কারণ তাদেরকে ধরলে তাদেরকে পুলিশ যদি কোনোভাবে নেয় বা সাংবাদিকরা যদি তাদেরকে প্রশ্ন করতে পারে, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। এর পিছনে আর কার হুকুম আছে। এই জিনিসটা তারা প্রকাশ করতে দিতে চায় না। এই হিন্দি সিনেমার মতো, আমাদের বাংলাদেশ সিনেমার মতো আমরা দেখি, এই যে সাক্ষীদেরকে কোর্টে যাওয়ার পথে গায়েব করে দেওয়া হয়, মেরে ফেলা হয়। সত্যি, সত্যি দেখি চিত্তরঞ্জন বালিকে আ বা এ বা বা ঢাকা থেকে পাওয়া যায় কলকাতায়, ঢাকা থেকে পাওয়া যায় বর্ধমানে। সে ওখানে জেলে থাকে। রাতারাতি জেলে চলে যায়। আমাদের সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, উনাকে ঢাকা থেকে তুলে নিয়ে যেয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। ওষুধপত্র খাইয়ে ওনাকে অপকৃত করা হয়। এগুলো তো আমরা দেখেছি। এগুলো হচ্ছে। এখন পর্যন্ত উনি সুস্থ হননি। উনি কলকাতায় বর্ধমানে জেলে ছিলেন বহুদিন এবং তাকে জেলে রাখা হয়েছে। এগুলি কারা করে? এই লোকগুলিকে পাচার করে দেয় কারা? অবশ্যই তারা গিয়ে তাকে পাচার করে দিয়েছে এবং তাকে তারা ধরতে দেবে না এই ২ টা লোককে। কোনোভাবেই দেবে না। কারণ তাদের সমস্ত কিছু গোমর ফাঁস হয়ে যাবে। যে ঘটনাটা আসলে সাজানো, এখানে একটা তাদের ইচ্ছা ছিল একটা সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করা, যাতে করে মুসলমানরা সংখ্যালঘু হিন্দুদেরকে অত্যাচার করার চেষ্টা করে বা তাদেরকে প্রতিবাদ করে, তাদেরকে মারধর করে। সেটাতে তারা ভারতে যে এখন নির্বাচন চলছে, মোদির নির্বাচন, যেটাতে মোদির অবস্থা ভালো না। মোদির দলের অবস্থা ভালো না। হিন্দুত্ববাদী ধোঁয়া তুলে তারা আবার নির্বাচিত হয়ে আসার চেষ্টা করছে। তাদের পালে পানি পাওয়ার জন্য। কারণ অমিত শাহ ১ সপ্তাহ আগে ভাষণে বলেছেন, নির্বাচনী ভাষণে, যে বাংলাদেশে যারা নির্যাতিত হিন্দু, যারা মুসলমানদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, তারা ভারতে আসা মাত্র সিটিজেনশিপ দেয়া হবে। কেন বলেছেন উনি এটা? মধুকালী ঘটনা হওয়ার ২ দিন পরে, ২ দিন এইসব সময়ের মধ্যে উনি বলেছেন। এটা বলাতে আমরা সন্দেহ করি যে তারা অলরেডি একটা গ্রাউন্ড টেস্ট করেছে ওখানে। যে হিন্দুত্ব রক্ষা করতে হবে, ভারতকে রামরাজত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং বিশ্বের যেখানে যা হিন্দু আছে তাদের জন্য ভারত ওপেন। এক্সাক্টলি যেভাবে ইসরায়েল বিশ্বের যেখানে যা আপনার এই ইহুদি আছে তাদের জন্য দরজা খোলা রেখেছে। তারা বলেই দিয়েছে বিশ্বের যেখানে ইহুদি আছে তাদের মাতৃভূমি, তাদের স্বদেশ হইল ইসরায়েল। তারা ইসরায়েলে চলে আসলে তাদেরকে সাথে সাথে গ্রহণ করা হবে সসম্মানে। ভারতও সেটাই করছে। ভারত আর ইসরায়েল অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র, একসাথে কাজ করে, তাদের কার্যপদ্ধতি এক এবং অনেকে বলা হয় মোসাদ, র কে অনেক কিছু শিক্ষা দেয়।